মাথায় মাসাজ করতে করতেই উত্তর দেয়, আজ তো আমরা বিয়ে করলাম। কি হয়? হিসাব মতে বিয়ের পর কি হয়? আরে বউ আমার দেখে কিছুই বোঝে না। বিয়ের পরে আজ হিসাব মতে তো আমাদের ইরহানকে আর কিছু বলতেই দেয়নি যুথি। পুরো কথা শেষ হবার আগেই মুখে হাত দিয়ে আটকে দেয়। আর কিছু বলিয়েন না প্লিজ। ইরহান যুথির হাতের তালুতে নিজের অধরের ছোঁয়া দেয়। যুথি তাড়াতাড়ি হাত সরিয়ে নেয়। ইরহানের দিকে তাকাতে পারছে না। লজ্জায় মরি মরি অবস্থা যুথির। ইচ্ছা করছে এক ছুটে রুম থেকে পালিয়ে যেতে। যুথির অবস্থা দেখে ইরহান শব্দ করে হাসে, তারপর বলে, এবার অজ্ঞান হয়ে যেও না প্লিজ। আমি এখন কিছুই করব না, সময় নাও। আগে তো ফোনে আমাকে চিনেছো, এবার সামনাসামনি চিনো। আমার সাথে ভালো করে সহজ হও, জড়তা কাটুক, ততদিন না হয় আমরা প্রেম করি, কি বলো? যুথি আর কি বলবে, সে বরাবরই ইরহানের করা কাজে আর কথায় মুগ্ধ। যুথি আর ইরহানের সম্পর্ক দিন দিন খুব গভীর হচ্ছে। ভালোবাসা আর শ্রদ্ধার কোনো কমতি নেই। দুইজন দুইজনকে কাছ থেকে জানছে, বোঝার চেষ্টা করছে। যুথি তো এখন প্রায় ইরহানকে চোখে হারায়, জড়তা কেটে গেছে। এখন লোকটাকে চোখের সামনে না দেখলে মন কেমন ছটফট ছটফট করে। যুথি তো প্রতিক্ষণে ক্ষণে ইরহানের প্রেমে পড়ে। এমন লোকের প্রেমে না পড়ে উপায় আছে? এই যে বিকেলে বাড়ির বাইরে যায় ঘোরার জন্য, প্রতিদিন জিজ্ঞেস করবে, জ্যোতিরানী তোমার কিছু লাগবে? তোমার কি কিছু খেতে মন চায়? জামা কাপড় লাগবে? কি লাগবে বলো? যুথির এক উত্তর, কিছু লাগবে না, সবই তো আছে, কোনো কিছুর কোনো কমতি রাখেননি আলহামদুলিল্লাহ। আমার এখন কিছু লাগবে না, লাগলে আমি ঠিক চেয়ে নিব। তখন ইরহান বলে, চাইবা কিন্তু একদম লজ্জা পাবে না, ঠিক আছে? যুথি না চাওয়া সত্ত্বেও এটা সেটা নিয়ে আসবে। বাইরে গেলে প্রতিদিন একটা গোলাপ বা বেলি ফুলের মালাও আনবে। এর মধ্যে একদিন হুট করে রাতের বেলা যুথি হাত ধরে বাড়ি থেকে বের হয়ে আসে ইরহান। যুথি জিজ্ঞেস করে কোথায় যাবে। ইরহান বলে, গেটের বাইরে গেলে দেখতে পাবে। গেটের বাইরে গিয়ে যুথি একটা সাইকেল দেখতে পায়। এটা তো ঈশানের সাইকেল, এটা এখানে কি করছে রাতের বেলা? চোর নিয়ে যাবে তো। এটা এখানে দাঁড়িয়ে আছে তার রানী মাকে তার পিঠে চড়িয়ে রাতের বেলা হাওয়া খাওয়ার জন্য আর ঘুরে বেড়ানোর জন্য। মানে হলো আজ আমি আবার জ্যোতি রানীকে সামনে বসিয়ে ঘুরে বেড়াবো সাইকেলে চড়ে। মোটেও না, আমার খুব ভয় লাগে, পড়ে গেলে আমার কোমর শেষ। ইরহান উঠে যুথিকে ইশারা করে ওঠার জন্য। যুথি মাথা নাড়িয়ে না জানায়, আমার খুব ভয় লাগে। আমার উপর তোমার ভরসা নেই? আমার তো তোমাকে সামনে বসিয়ে সাইকেল চালানোর অনেক শখ। ঠিক আছে, উঠছি। বলেই ইরহানকে ধরে সামনে উঠে বসে। আমাকে ভালো করে জড়িয়ে ধরে বসো। যুথি ইরহানের কথা মতো ইরহানকে ভালো করে ধরে বসে। ইরহান সাইকেল চালাতে থাকে। রাতের বেলায় কেউই নাই। ওরা দুই কপুতি মনের আনন্দে পাখির মতো উড়ে বেড়াচ্ছে। যুথির প্রথমে ভয় লাগলেও এখন খুব উপভোগ করছে। ইরহান চালাতে চালাতে জানতে চেয়েছে, কেমন লাগছে? খুব 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 ভালো। ইস, কি ভালো লাগছে। আপনি থাকলে আমার এমনিতেই ভালো লাগে, এখন ডাবল ভালো লাগে। দুইজনেই তাদের বিবাহিত জীবন উপভোগ করছে। একে অপরের ছায়া হয়ে গেছে। ইরহান যুথিকে ঘুরতে নিয়ে যাবে বলে ঠিক করে। যুথিকে জিজ্ঞেস করে তার পাহাড় নাকি সমুদ্র পছন্দ। যুথি বলে, দুটোই তো আমার কাছে ভালো লাগে। কেমন লাগছে? এখন যেটা সবচাইতে বেশি ভালো লাগে ওইটা বলো। যুথি আলাদা করে বলতে পারেনি, তাই ইরহান বলে, ঠিক আছে, আমি পছন্দ করে নিয়ে যাব। বলছিলাম কি, এখন না গেলে হয় না? কেন, এখন কি সমস্যা? আসলে বাড়িতে সকলে আছে, তাদের রেখে এভাবে গেলে তারা কি ভাববে, কি না কি মনে করে। কি মনে করবে? তুমি তোমার বরের সঙ্গে যাবে, তোমার বরের টাকায়। তবুও কি, তুমি কি যেতে চাও না? যুথি বুঝতে পারে ইরহান যুথির কথায় রেগে যাচ্ছে, তাই ইরহানকে জড়িয়ে ধরে বলে, ঠিক আছে, যাব। এত রেগে যেতে হবে না। শুনো যুথি, কে কি ভাবলো কি বললো এটা নিয়ে কখনো নিজের ইচ্ছে চাওয়া পাওয়া গুলো বিসর্জন দিবে না। যুথি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। জীবনের সুখ নেমে আসে যদি সঠিক মানুষটা জীবনে আসে। ভালোবাসে পরিপূর্ণ হয়ে ওঠে জীবন। নিজের মানুষটাকে যখন পাশে থেকে হাতে হাত রেখে পথ পাড়ি দেয়, তখন আর কি চাই? যুথি সারাক্ষণ মনে মনে শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে ইরহানের মতো একজন আদর্শ সৎ কেয়ারিং হাজবেন্ড পাওয়ার জন্য। ঘুরতে গিয়ে যুথি তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো পার করেছে। মাঝে মাঝে সুখে তার কান্না পায়। নিজের জীবনে এত কিছু সে কখনো আশা করেনি। দুই হাত ভরে ভালোবাসা উজাড় করে দিচ্ছে ইরহান তাকে।
লোকটার মধ্যে এত ভালোবাসা লুকিয়ে রেখেছে জ্যোতি বুঝতেই পারেনি। জ্যোতি শুধু ইরহানের ভালোবাসাগুলো উপভোগ করতে থাকে। জ্যোতি তার ভালোবাসার মানুষটাকে নতুন করে চিনেছে। জ্যোতি ইরহানকে বেশি দিন দূরে ঠেলে রাখেনি, আপন করে নিয়েছে। আর কতদিন দূরে রাখবে? নিজের সব জড়তা কাটিয়ে একান্তে নিজেদের মধ্যে সময় কাটিয়েছে। ইরহানকে নতুন করে চিনেছে। আজ থেকে 5 দিন হতে চলল ইরহান জ্যোতিকে নিয়ে কক্সবাজার এসেছে। এর মধ্যে অনেক জায়গায় ঘুরেছে, নিজেদের আলাদা করে সময় দিয়েছে, ভালোবাসে একে অপরকে আপন করে নিয়েছে। আগামীকাল সকাল সকাল তারা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। হাতে আর কিছু মুহূর্ত সময় আছে। এই সময়টুকু কাজে লাগানোর জন্য দুজনেই বেরিয়ে পড়েছে। হাতে হাত রেখে খালি পায়ে সমুদ্রে নেমে পড়েছে। বাতাসে জ্যোতির খোলা চুলগুলো উড়ে চলেছে। ইরহান তাকিয়ে তাকিয়ে তার জ্যোতি রানীকে দেখছে। এক নজরে তাকিয়ে থাকতে থাকতে কখন যে জ্যোতি ইরহানের হাত থেকে নিজের হাতে ছাড়িয়ে নিয়েছে বুঝতেই পারেনি। হুট করে শরীরে পানি ছিটা পড়ায় হুঁশ আসে তার। তাকিয়ে দেখে তার জ্যোতি রানী তার দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসছে। ইরহানকে ভিজিয়ে দিতে পেরে সে খুব মজা পেয়েছে। ইরহানও কম যায় কিসে, সেও পানি ছিটিয়ে দিবে বলে হাতে পানি নিতেই জ্যোতি দৌড়। দুজন মিলে সমুদ্রের পাড়ে হেসে হেসে দৌড়ে চলছে। এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায় জ্যোতি। আর না, এবার থামেন। বলেই ধপ করে বালিতে বসে পড়ে। হাঁপাচ্ছে জ্যোতি। ইরহানও জ্যোতির পাশে বসে। আরো পানি দিবা আমায়? না দিব না, ভুল হয়ে গেছে। ঠিক আছে, যাও, এবারের মতো মাফ করে দিলাম। জ্যোতি ইরহানের কথায় মুখ ভেঙায়। তারপর বালি নিয়ে ঘর তৈরি করা শুরু করে, কিন্তু কিছুতেই পারছে না। বারবার সমুদ্রের ঢেউ আছড়ে এসে পড়ে, ভেঙে দিচ্ছে। 2-3 বার চেষ্টা করে জ্যোতি ব্যর্থ হয়। ইরহান হাত ধরে আটকে দেয়, জ্যোতিকে টেনে নিজের কাছে নিয়ে আসে। জ্যোতি ইরহানের কাণ্ডে হকচকায়। চারদিকে চোখ বুলে দেখার চেষ্টা করে ওদের দিকে কেউ তাকিয়ে আছে কিনা। এই দিকে তেমন একটা মানুষ নেই, যদিও কয়েকজন আছে, তারা নিজেদের নিয়ে ব্যস্ত। অন্যদের দেখার সময় কই তাদের। ইরহান জ্যোতির মুখে এসে বারবার বাতাসে এসে আছড়ে পড়া চুলগুলো সযত্নে কানে গুজে দেয়। মুখটা এগিয়ে এনে অনেক সময় নিয়ে জ্যোতির কপালে অধর ছোঁয়। জ্যোতি চোখ খিচে বন্ধ করে ইরহানের শার্ট খামচে ধরে আছে। ইরহান নিচু স্বরে বলে, এই বালিতে ঘর বানাতে না পেরে কষ্ট পেতে হবে না। আমার জ্যোতিরানীর জন্য খড়কুটো দিয়ে ছোট্ট একটা ঘর বাঁধিব। 2 জন মিলে পাখির মতো সেটাই থাকিব। ঝড় বৃষ্টিতে দুইজনকে আঁকড়ে ধরে রাখিব। জ্যোতি চোখ বন্ধ করে মুগ্ধ হয়ে ইরহানের কথা শুনছে। ইরহান এবার জ্যোতির গালে নিজের অধর ছুঁয়ে দেয়। সমুদ্রের বুকে তখন সন্ধ্যা নামছে। চারিদিকে কমলা রঙের আভা ছড়িয়েছে। ইরহানের ছোঁয়ায় জ্যোতি কেঁপে ওঠে। এখন এত লজ্জা? আমার ছোঁয়ায় কেঁপে ওঠো? হাই বউয়ের এই লজ্জা কবে শেষ হবে? তার লজ্জা আমি এখনো ভাঙতে পারলাম না। কষ্ট। ইরহানের ঠাট্টার সুর শুনে চট করে ইরহানের বুকে 2 ঘা লাগিয়ে দেয় জ্যোতি। তারপর উঠে দাঁড়িয়ে বলে, অসভ্য, সব সময় আমার লজ্জা দেওয়ার ধান্দা। বলেই এগিয়ে যায়। পিছন থেকে ইরহান বলে ওঠে, ঠিক আছে বউ, অসভ্য যখন বললা, শুধু একবার রুমে চলো, তারপর বোঝাচ্ছি। ইরহানের কথায় লজ্জায় জ্যোতির কান দিয়ে ধোঁয়া মনে হচ্ছে বের হবে। চোখ রাঙিয়ে তাড়াতাড়ি করে চলে যায় এখান থেকে। জ্যোতির পিছু পিছু ইরহানও ছোটে। দিনার পড়াশোনা লাটে উঠেছে, কিছুতেই মন বসে না। বসবে কি করে? মনটা তো আর তার কাছে নেই, কবেই আরেকজনের কাছে দিয়ে দিয়েছে। কিছুই ভালো লাগে না। দিনার মা পাশের বাসায় গেছে, বলে গেছে আসতে একটু সময় লাগবে। দিনার বাবাও কাজে গেছে। এখন সে একা একা বসে আছে। জানালার ধারে বই মেলে কোথায় যেন উদাস ভঙ্গিতে তাকিয়ে আছে, টেবিলে মাথা ঠেকিয়ে। হুট করে কিছু একটা শব্দ হয়। ভাবনার জগতে থাকা দিনা বুঝতে পারে না। হাতের মধ্যে কিছুর খোঁচা পড়ায় হুঁশ আসে। আল্লাহ গো বলেই এক চিৎকার করে ওঠে। এর মধ্যে ভেসে আসে কারো কণ্ঠস্বর, দিনা দেখতে পায় ঈশান। তুমি কেউ এমন ভাবে ভয় দেখায়, আরেকটুর জন্য আমার জান বের হয়ে যাচ্ছিল। কথাগুলো বলেই বুকে থুতু দেয়। ঈশান দিনার কাণ্ডে হাসে, তারপর মজা করে বলে, তুমি একটা ভীত। ভালো হয়েছে, এখন এটা বলো তুমি এখানে কি করছো? কেউ যদি দেখে ফেলে? তোমাকে দেখতে আসছি, অনেকদিন হয়ে গেল দেখি না। তাই বলে এখন স্কুলে যাওয়ার সময় তো দেখতে পারতে।
কাল পর্যন্ত আমারই সই ছিল না। দিনা ঈশানের দিকে তাকিয়ে লাজুক হাসে। এরপর একে অপরের দিকে তাকিয়ে রয় অনেক সময় নিয়ে। এর মধ্যে দিনার মায়ের গলা শোনা যায়। এসে পড়েছেন তিনি। দিনা ঘাবড়ে যায় ঈশানকে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। ঈশান যেতেই যায় না, অনেক বলে কয়ে রাজি করে জানালা লাগিয়ে দেয়। ভাগ্যিস মা হুট করেই রুমে ঢুকে পড়েনি, উঠোনো থেকে ডাক দিয়েছে। স্বস্তির নিঃশ্বাস নিয়ে মায়ের কাছে এগিয়ে যায় দিনা। কথায় আছে, ভালো সময় খুব তাড়াতাড়ি চলে যায়, বুঝাই যায় না কখন যেন চোখের পলকে সময়গুলো কেটে যায়। ইরহান আর জুথি কক্সবাজার থেকে ঘুরে এসেছে, আজ প্রায় মাসখানেক হতে চলল। এর মধ্যে হুট করে তাদের জীবনে এমন বিপর্যয় নেমে আসবে কেউ কল্পনাও করেনি। ইরহানের দাদি খুবই অসুস্থ, অনেকদিন ধরেই তিনি অসুস্থ, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। সকলের সাথে হাসি খুশি ভাবেই কথা বলেছে, কিন্তু নিজের রুম থেকে তেমন বের হয়নি। ইরহান কয়েকবার জিজ্ঞেস করেছে, কিন্তু উনি বলেছে উনি ঠিক আছে। ডাক্তারের কাছেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রাজি হয়নি। সারাক্ষণ শুধু আল্লাহকে ডাকে। জ্যোতিকে হাজারবার বলেছে তার বড় ভাইটাকে যেন দেখে রাখে, আগলে রাখে, সব সময় দুজন পাশাপাশি থাকে। আজ ওনার শরীরটা খুব বেশি খারাপ। জ্যোতি রুমে এসে দেখে কাতরাচ্ছে। জ্যোতি ইরহানকে ডাকতে যাবে তার আগেই একটা খাম এগিয়ে দেন উনি জ্যোতির হাতে, বলে দেয় কেউ যেন এটা না পড়ে, এমনকি জ্যোতিও না। এটা ইরহানকে দেশের বাইরে যাওয়ার সময় যেন দেয়, আর ওই দেশে গিয়ে যেন খুলে। জ্যোতি খাম টানে দৌড়ে গিয়ে ইরহানকে ডেকে আনে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে। ইরহান আর ঈশান ধরে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার দাদির চিকিৎসা করছে। ইরহান চুপচাপ দাঁড়িয়ে আছে, মনের ভিতর অজানা ভয়ে মোচড় দিচ্ছে। সব বুঝি শেষ হয়ে যাবে। এতদিনের বটের ছায়ার মতো যে আগলে রেখেছে তাকে বুঝি হারিয়ে ফেলবে। এত কিছু করেও শেষ রক্ষা হলো না। দাদি ঠিক সবাইকে ফাঁকি দিয়ে বড়পার চলে গেল, কেউ আটকাতে পারল না। মানুষের হায়াত ফুরিয়ে গেলে তাকে শত চেষ্টা করেও আটকে রাখা যায় না, কোনো ডাক্তার কবিরাজেরও সাধ্যি নেই। দাদির চলে যাওয়াটা ইরহানের জন্য মারাত্মক একটা শোক। ইরহান কোনোদিন কল্পনায়ও ভাবেনি তাকে একা করে তার দাদি নামের এই বটের ছায়াটা চলে যাবে। অতি সুখে পাথরে পরিণত হয়েছে ইরহান। ডাক্তার এসে জানিয়ে যাওয়ার পর থেকে সে নির্বাক হয়ে গেছে। দাদিকে চিরতরে বিদায় দেয় সকলেই। ইরহান সকল কাজ চুপচাপ সম্পন্ন করেছে। ডাক্তারের কাছ থেকে তার দাদি আর নেই কথাটা শোনার পর থেকে তার মুখে আরেকটা কথাও ফোটেনি, না চোখে দিয়ে একটু পানি বের হয়েছে। এইদিকে বাড়িতে শোকের ছায়া হলেও তাসলিমা বানু আর লিমার ইমনের তেমন একটা ভাবাবেগ দেখা গেল না। তাদের যেন কিছুতেই কিছু যায় আসে না। ইরহানের বাবা ঘরের এক কোণে চুপ হয়ে বসে আছে। উনিও ভাবতে পারেনি এসব হবে। জ্যোতি কাঁদতে কাঁদতে চোখ মুখের অবস্থা খারাপ করে ফেলেছে। জীবন থেকে একটা ভালোবাসার মানুষ চলে গেল। এই বাড়িতে যার হাত ধরে এসেছিল সে ফাঁকি দিয়ে চলে গেল। দাদিকে নিয়ে হাজারো বিলাপ করেছে আর কাঁদছে। দিনা আর দিনার মা জ্যোতির মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু চোখের অবাধ্য অশ্রু কিছুতেই থামছে না। চোখের সামনে সব স্মৃতিগুলো ভেসে উঠতেছে। এই বাড়িতে দাদির সবসময় সবার থেকে জ্যোতিকে আগলে রেখেছে, সব সময় পাশে থেকেছে, কত হাসি ঠাট্টা করেছে। ইরহান আসার আগে সারাক্ষণ দুইজন নানান ধরনের গল্পগুজব করে কাটিয়েছে। এখন আর কিলো আমার কৈতরি বলে কেউ ডাকবে না, স্নেহের হাত মাথায় রাখবে না। সবকিছু ভাবতেই জ্যোতির বুক ফেটে কান্না আসছে। ইরহান তার দাদিকে চিরতরে বিদায় দিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে চুপচাপ কারোর সাথে কথা না বলে দাদির রুমে চলে যায়। জ্যোতির মামি জ্যোতিকে কিছুটা শান্ত করে বাইরে কি পরিস্থিতি তা দেখতে এসেছিল। এসে দেখে ইরহান ফিরে এসেছে। ইরহানের মুখের অবস্থা কেমন যেন হয়ে আছে। ওনার কাছে বিষয়টা ভালো লাগেনি। ছেলেটা তার দাদিকে হারিয়েছে। ইরহানকে তার দাদির ঘরে যেতে দেখে জ্যোতির মামি তাড়াতাড়ি জ্যোতির কাছে যায়। জ্যোতি তখন জানালার দিকে তাকিয়ে খাটের কোনায় মাথা ঠেকিয়ে বসে আছে। এখন আর কাঁদছে না, তবে হিচকি তুলছে। জ্যোতির মামি গিয়ে জ্যোতির মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর বলে, জ্যোতিমা নিজেকে সামলা, জামাই এসেছে। জ্যোতি মাথা তুলে দরজার দিকে তাকায়। উনি সেটা বুঝতে পেরে বলে,
এখানে না, তোর দাদি শাশুড়ি রুমে যেতে দেখলাম। চোখ মুখের অবস্থা একটুও ভালো না, সারাদিন একটুও কাঁদেনি ছেলেটা। তুই ওর পাশে যা। এখন ইরহানের তোকে দরকার, তোকেই সামলাতে হবে। তুই ভেঙে পড়লে তো চলবে না। জুথি মামির কথায় উঠে দাঁড়ায়। ঠিকই তো, লোকটাকে এখন তাকেই সামলাতে হবে। এই বাড়িতে ইরহানের সবচেয়ে কাছের আর প্রিয় মানুষ ছিল দাদি। ইরহানকে এখন আগলে রাখতে হবে। লোকটা তো মনে মনে ভেঙে চুরমার হয়ে গেছে হয়তো। জুথি তাড়াতাড়ি দাদির রুমে এগিয়ে যায়। দরজাটা ভিড়ানো। দরজা ঠেলে ভিতরে ঢুকে জুথি। ইরহান দাদির বালিশটা কোলে নিয়ে হাত বোলাচ্ছে আর জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। জুথি ইরহানকে দেখে বুঝতে পারলো লোকটা ভালো নেই, তার মানুষটা একদম ভালো নেই। জুথি ইরহানের কাছে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। ইরহান চোখ ঘুরিয়ে জুথির দিকে তাকায়। ইরহানের মুখ দেখে জুথির আবার কান্না পায়। অনেক কষ্টে নিজেকে সামলায়। তার এখন ভেঙে পড়লে চলবে না, একদম চলবে না। মানুষটাকে সামলাতে হবে। জুথি তো জানে এই মানুষটা যতই কঠোর হওয়ার চেষ্টা করুক না কেন বাইরে দিয়ে, ভিতর থেকে ততটাই দুর্বল। জুথি ইরহানের পাশে বসে ইরহানের কাঁধে হাত রাখে। ইরহান ধরা গলায় বলে, জুথি রানী। জুথি দুই হাত বাড়িয়ে দিয়ে ইরহানকে চোখের ইশারায় আসতে বলে। ইরহান যেন এমন একটা জায়গারই অপেক্ষায় ছিল তার কষ্টগুলো ঢেলে একটু হালকা হওয়ার জন্য। দুই হাত ঝাপটে ধরে জুথির কাঁধে মুখ লুকায় ইরহান। জুথিও মানুষটাকে নিজের সাথে আগলে নেয়। নিঃশব্দে কাছে ইরহান। জুথি বেশ বুঝতে পারছে জুথির কাঁধের অংশটা ইরহানের চোখের পানিতে ভেসে যাচ্ছে। ক্ষণে ক্ষণে ইরহানের শরীরটা মৃদু কেঁপে উঠেছে। জুথি কিছু বলছে না। কাঁদলে হয়তো মনটা হালকা হবে, তাই জুথি চুপচাপ ইরহানের পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। প্রায় অনেক সময় কান্না করার পর ইরহান কান্না থামে। জুথি এবার বলে, এভাবে আপনি ভেঙে পড়বেন না। দাদি কিন্তু আপনাকে এমনভাবে দেখতে একদম পছন্দ করতো না। দাদি তার বড় নাতিকে কতটা ভালোবাসে জানেন না? আমাকে আর কেউ বড় নাতি বলে ডাকবে না। সবাই তো সব সময় থাকে না। আমাদের এই চিরন্তন সত্যটা মেনে নিতে হবে। দাদি আমাদের মনে সব সময় থাকবে, কখনো ভুলবো না। দাদির জন্য মন ভরে দোয়া করতে হবে, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আপনি নিজেকে সামলে নিন। আমার আপন বলতে তুমি আর দাদি। দাদি চলে গেল, এই বাড়ির মানুষগুলো আমার আপন হয়ে আপন না। আমি একা হয়ে গেলাম। এসব বলে না, আমি আছি তো আপনার জুথি রানী। আপনি ভেঙে পড়লে আপনার জুথি রানীর কি হবে? তাই আপনাকে শক্ত হতে হবে। হবেন তো, অন্তত আমার জন্য। ইরহান জুথির চোখের দিকে তাকিয়ে নিজেকে সামলে মাথা নাড়ায়। সে সামলে নেবে। কথায় বলে বিপদের সময় বিপদ লাখে। ঈশান উঠোনের এক কোণে বসে আছে। সেও ভেঙে পড়েছে। ঈশানেরও কাছে ছিল দাদি। ঈশানকে এমন দেখতে দিনার কষ্ট হচ্ছে, তাই সে ঈশানের দিকে এগিয়ে যায়। ঈশান কাঁধে হাত রাখে। ঈশান দিনার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে দিনার দিকে তাকায়। দিনার মা দূরে থেকে সবই দেখে। কয়েকদিন ধরে ওনার কাছে নানান লোক বিচার দিচ্ছে। কোনো একটা ছেলের সাথে নাকি দিনাকে দেখেছে কয়েকজন। উনি চুপ ছিলেন। স্কুল থেকেও বিচার এসেছে দিনা ঠিক মতো পড়াশোনা করছে না। দিনার মায়ের দুয়ে দুয়ে চাল মেলাতে সময় লাগে না। এমনিতেও উনি ঈশানের সাথে আরো কয়েকবার কথা বলতে দেখেছে। দিনাকে এমনভাবে দেখে অবাক না হয়ে পারছেন না তিনি। রাগে শরীর জ্বলে যাচ্ছে। ঈশান ছেলেটাকে এমনিতেও ওনার পছন্দ না। এগিয়ে গিয়ে দিনার হাতটা ঈশানের হাত থেকে ঝটকা মেরে ছাড়িয়ে দেয়। তারপর দিনার দিকে রক্তচক্ষু নিয়ে তাকায়। দিনা মায়ের দিকে তাকিয়ে ঘাবড়ে যায়। আমতা আমতা করে কিছু বলতে নেবে তার আগেই হাতের ইশারায় চুপ থাকতে বলেন। দিনা একদম চুপ হয়ে যায়। ভয়ে রীতিমতো শরীর কাঁপছে। আর কিছু বলার তার ক্ষমতা নেই। ঈশান উঠে দাঁড়িয়ে কিছু বলতে নেবে তার আগেই দিনার মা হিসিয়ে বলে ওঠে, একদম চুপ। তোর মুখে একটা কথা শুনতে চাই না। শোকের বাড়ি, তাই কোনো ঝামেলা চাচ্ছি না। বলেই দিনাকে নিয়ে বেরিয়ে যায় তিনি। 2 দিন যেতে না যেতেই পুরো বাড়ি আগের মতো হয়ে গেছে। কেউ দেখে বলতে পারবে না 2 দিন আগে এই বাড়িতে কি ঘটেছিল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।